নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যদি পারেন আমাদের একটা সদস্যপদ আছে, খুব সামান্য টাকার বিনিময়ে সদস্যপদ নিলে আমরা খুশি হব। সদস্য যারা হবেন না তাদের জন্য অনুষ্ঠান দেখায় কোনো বাধা নেই। অনুষ্ঠান দেখার সঙ্গে সদস্যপদ নেওয়ার কোনো সম্পর্ক নেই। আজকে শনিবার রোববার আমাদের জিরো আওয়ার হয় না। শুরু করছি আমাদের আজকের মতামত। আজকের শীর্ষক, আপনি নাগরিক প্রমাণ করবেন কি করে। দেশ চলছে, নির্বাচন হচ্ছে, গণতন্ত্রের মহোৎসবে সবাই আসুন, আপনার রায় দিন, প্রচার হচ্ছে, দেশে সংসদ আছে, সেখানে আলোচনাও হচ্ছে, আবার দল ভাঙাভাঙিও চলছে, দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্য চুক্তি হচ্ছে, প্রধানমন্ত্রী অন্য দেশে যাচ্ছেন, সেখানকার রাষ্ট্রনায়কের জন্মদিন নিয়ে যোগ বিয়োগ কী সব করছেন, দেশে প্ল্যানিং কমিশন আছে, দারিদ্র আছে, শিল্পায়ন আছে, কোপা ভার্দে 5.5 লক্ষের কম জনসংখ্যা নিয়ে বিশ্বকাপ ফুটবল শুধু খেলে নয়, মন জিতে নেয়। তাতে কি, আমরা 145 কোটি মানুষের দেশে কমসম করে 30 কোটি মানুষ রাত জেগে খেলা দেখি, আমরা সিনেমা দেখি, ধুরন্ধর দেখে ভারত মাতা কি জয় বলি, আবার সতলেজে ফেক এনকাউন্টার দেখে রেগেও যাই, আমরা রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নেমে পড়ি, আমাদের কেউ কেউ এখন যন্তর মন্তরে সোনম ওয়াংচুর সঙ্গে অনশনে। কিন্তু আমরা কে? মানে সেই আদি অকৃত্রিম প্রশ্ন, আমি কে আমি? সোহম। হ্যাঁ, আমি সেই বিশুদ্ধ চেতনা বা আমি ব্রহ্ম ইত্যাদি বললে তো হবে না ভাই। রাষ্ট্রের কাছে আমি ব্রহ্ম বলে ছাড় পাবে না। ও আপনি ব্রহ্ম, তাহলে যান ডিউটি ফ্রি থেকে 4 বোতল উইস্কি দিয়ে বাড়ি ফিরুন। না, এরকম তো বলবে না। আপনাকে আপনার পরিচয় দিতে হবে। কি পরিচয়? আপনি যে দেশের নাগরিক তার পরিচয়। তো কি দেখে বোঝা যাবে যে আপনি একজন নাগরিক? প্রায় 93% মানুষের কাছে আছে আধার কার্ড, যাতে আপনার জন্ম তারিখ, বাসস্থানের হদিশ আছে, ছবি আছে, কিন্তু আদালত বলে দিয়েছে আধার কার্ড আপনার নাগরিকত্বের পরিচয় নয়। নির্বাচন কমিশনও বলে দিয়েছে যে আধার থাকলেই আপনি নাগরিক এমন মনে করার কোনো কারণ নেই। নেই মানে নেই। তাহলে ভোটার কার্ড, সেটা কেবল আপনার ভোট দানের অধিকারকে সুরক্ষিত করে। ভোটার কার্ড থাকলেই আপনি নাগরিক না, এরকম গ্যারান্টি নেই। প্যান কার্ড আপনার ফিনান্সিয়াল পরিচয় মাত্র। আর কজনের প্যান কার্ড আছে? হিসেব কষে দেখা যাচ্ছে 16-18% মানুষের প্যান কার্ড আছে। এবারে আয়কর, ব্যাংকিং, এ সমস্ত জায়গায় কাজে দেবে। রেশন কার্ডে কেবল রেশন পাওয়া যায়। তাহলে মানে রেশন কার্ডও নাগরিকত্বের ডকুমেন্ট নয়। পাসপোর্ট আছে 8.5 থেকে 9% মানুষের, মানে 145 কোটি মানুষের দেশ, সেখানে 9.26 কোটি মানুষের কাছে কেবলমাত্র অশোক স্তম্ভ দেওয়া একটা পরিচয়পত্র আছে, জানিয়ে তারা গর্ব করতো যে এই দেখো আমার পাসপোর্ট আছে, মেরে পাস মা হ্যাঁ, এটাই নাগরিকত্বের প্রমাণ। কিন্তু এখন জানা গেল সেটাও একটা ট্রাভেল ডকুমেন্ট। ওটা দিয়েও প্রমাণিত হয় না যে আপনি দেশের নাগরিক। জানতে বড্ড ইচ্ছে করে যে তাহলে কোন গোষ্ঠীর পিণ্ডি এনে প্রমাণ করব যে আমি দেশের নাগরিক। মানে এই কাগজগুলোর থেকে আর কোন কাগজটা বেশি আছে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজির হাতে, যাতে প্রমাণ হবে যে উনি এই দেশের নাগরিক, আমি নই। এই যে লক্ষ কোটি মানুষ ভোট দিয়ে যাকে প্রধানমন্ত্রী করেছে, তারা নাগরিক কিসে প্রমাণ হবে? নাগরিকত্ব নিয়ে এই রহস্য রোমাঞ্চ সিরিজ কেন? আসলে রাষ্ট্র এক ভয়ের আবহ তৈরি করে রাখতে চায়, ডর কা মাহল, যেখানে আপনাকে ঝপ করে ধরে জেলে পাঠিয়ে দেওয়া যাবে। আপনি গুন্ডা নন, আপনি বাইরে গিয়ে বদমাইশি করছেন না, আপনি গালিগালাজ দিচ্ছেন না, আপনি কাউকে বাধা দিচ্ছেন না, কেবল আপনি কথা বলে যাচ্ছেন, তাতেও আপনাকে জেলে পাঠানো যাবে। কিভাবে? আচ্ছা, আপনি কি নাগরিক? কই, আপনার কাছে তো প্রমাণ নেই। চলুন পরে জানার চেষ্টা হবে যে আপনি নাগরিক কিনা। সেই ভয়ের আবহের এক গল্পের প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি হলো মাত্র গত পরশু। শুরু হয়েছিল অনেক অনেক আগে। তখনও এই পৃথিবীর আলো বাতাসের অধিকার সে পায়নি। সে শুনেছিল অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। সেই ছোট্ট শিশু জন্মানোর আগেই সম্ভবত টের পেয়েছিল তার স্বদেশ
ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ দিয়ে তার মাকে পাঠিয়ে দিয়েছে কাঁটা তার ঘেরা সীমানার ওপারে, তার ঠাঁই হয়েছে জেলে। সে দেশের আদালত বলছে না তুমি বাংলাদেশি নও, তুমি ভারতীয়, তোমাকে ফিরে যেতে হবে। মুরারই পাইকারের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী বিবি অবাক, তাহলে তার দেশ কোনটা? হ্যাঁ, সেদিন তার কাছে এটাই প্রশ্ন ছিল, তার দেশ কোনটা? তার গর্ভের ভেতরে লাবডুব লাবডুব শব্দ নিয়ে অবাক ওই অনাগত শিশুর জন্মভূমি কোনটা? আজ দেশ জুড়ে এক অদ্ভুত আবহাওয়া, দেশ জুড়ে এক মারাত্মক প্রচার চলছে। কেউ যদি বাংলাতে কথা বলে তবে তাকে বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে, আর যদি সে মুসলমান হয় তাহলে সে রোহিঙ্গা। বাঙালির এই দুর্দশা কোনোদিন ভাবতে পারেনি কেউ। যে বাঙালি প্রথম নোবেল প্রাইজ এনেছে, যে বাঙালি নবজাগরণের সূত্রপাত ঘটিয়েছে, হিন্দু নবজাগরণের পুরোধা রামকৃষ্ণ বিবেকানন্দ এই বাংলাতেই চৈতন্যের হাত ধরে জন্ম হয়েছে ভক্তিবাদে, সেই বাঙালি আজ দেশ জুড়ে ঘৃণার শিকার। সেই বাঙালি আজ নিজ ভূমে পরবাসী। লাগাতার এই প্রচারের ফলে সাধারণ পরিযায়ী শ্রমিকরাও আজ তাদের নাগরিকত্ব নিয়ে আতঙ্কে ভুগছেন। আর সেরকম এক পরিস্থিতিতেই সেদিন বীরভূমের সোনালী বিবি, সুইটি বিবির মতো 6 জন ভারতীয় নাগরিকের ভয়ঙ্কর ট্র্যাজেডি যে কোনো বাঙালির কাছে এক চরম অপমান। আবার মনে করিয়ে দিচ্ছি, প্রথম পরিবার সোনালী বিবি, তার স্বামী দানিশ শেখ আর তাদের নাবালক পুত্র সাবির শেখ। তাদের পড়শি পরিবারে ছিলেন সুইটি বিবি, তার 2 নাবালক পুত্র কুরবান, ইমাম। এরা সবাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর এবং বুড়ারয়ের বাসিন্দা। হ্যাঁ, এদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, কিন্তু তাদের দোষ, তারা দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন বহুদিন ধরে। কিন্তু তাদের পরিচয় কেবল শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বাঙালির মধ্যেও নয়। তারা বাংলাতে কথা বলেন, তাই তারা নাকি বাংলাদেশি, আর তাই তারা হয়ে উঠেছিলেন রাষ্ট্রীয় নির্বাসনের শিকার। নির্বাসনের সময় সোনালী 8 থেকে 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাবা ভদু শেখের কেবল একটাই প্রশ্ন ছিল, গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল সেদিন। তিনি উদ্বেগের সঙ্গে জানতে চেয়েছিলেন, যদি আমার নাতি বা নাতনি বাংলাদেশে জন্ম নেয় তবে তার নাগরিকত্ব কি হবে? এক অনাগত শিশুর রাষ্ট্রহীন হয়ে জন্ম নেবে? তার জন্মের আগেই নাগরিকত্বের ছাড়পত্র কেড়ে নেওয়া হয়েছিল। 22 জুন দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করায় পুলিশের অভিযান শুরু হয়েছিল। অবৈধ অনুপ্রবেশকারী খুঁজে বার করতে হবে। মাথায় রাখুন, 22 এপ্রিল বৈশরণের ঘটনা ঘটেছে, তারপর থেকে সারা দেশে এই জিনিস শুরু হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী খুঁজে বার করতে হবে। 24 জুন রোহিণী এলাকা থেকে সোনালী, সুইটি বিবি সমেত 6 জনকে আটক করে দিল্লি পুলিশ তাদেরকে নিয়ে গেল। অভিযোগ কি না, তারা অবৈধ, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। অসহায় পরিবারগুলো ভয় পেয়েছে, কেঁদেছে, বারবার তাদের ভারতীয় যে পরিচয়পত্র সেগুলো দেখিয়েছে। তাদের কাছে বৈধ আধার কার্ড, প্যান কার্ড ছিল, তাদের বাবা ঠাকুরদার ভোটার কার্ড ছিল, এমনকি তাদের পূর্বপুরুষদের 1950-60 সালের জমির দলিল আনিয়েছিল তারা। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের স্থায়ী বসবাসের প্রমাণ, কিন্তু দিল্লি পুলিশ এই নথিগুলোকে পাত্তাও দেয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ নথিপত্র যাচাই করে 10 জুলাই দিল্লি পুলিশকে তাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পাঠিয়েছিল। কিন্তু এই নথিপত্র হাতে পাওয়ার আগেই চরম তাড়াহুড়ো করে এই লোকজনদের বাংলাদেশে পুশব্যাক করানোর সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুশব্যাক হবে, পুশব্যাক হবে। যেন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কত বড় পদক্ষেপ নিয়েছে তা দেশের মানুষের কাছে তুলে ধরা হয়েছিল সেদিন। একটা অপটিক্স তুলে ধরা, সেটাই একমাত্র লক্ষ্য। দিল্লি পুলিশের ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO তার নির্দেশে এই নির্বাসনের কাজ শেষ করলো। কতক্ষণ সময় নিল? 48 ঘন্টা। 24 জুন আটক, 26 জুন তাদেরকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হলো। কেন এই চরম তাড়াহুড়ো? কারণ মাথায় রাখুন, 10 মে অপারেশন সিঙ্গুর সিজফায়ার হয়েছে, দেশ জুড়ে পাকিস্তান ভিলেনের চেহারা, ছড়ানো হচ্ছে মুসলমান ঘৃণা। এই তাড়াহুড়ো করে পুশব্যাক ছিল সেই অপটিক্সের একটা অস্ত্র, হিন্দুত্ববাদীদের রণহুঙ্কার। সবাইকে ঘাড় ধরে ওপারে পাঠাবো। এটা একটা প্রক্রিয়াগত ত্রুটি নয়, ভুল করে হয়ে গেছে নয়। MHA এই ধরনের এই যাচাই করার যে সংশ্লিষ্ট রাজ্যকে 30 দিন সময় দিতে হবে, এটা নির্দেশ। দিল্লি পুলিশ সেই নির্দেশ অমান্য করে এই পুশব্যাক করেছে। এই তাড়াহুড়ো থেকে বোঝা যায় প্রশাসন আইন টাইন যাচাই করার ব্যাপারে কোনো, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যা খুশি তাই করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, এখনো চলছে। তাদের মধ্যে লক্ষ্য হচ্ছে চটজলদি একটা সমাধান, দ্রুত ফল দেখানোর জন্য চরম পদক্ষেপ নেওয়া।
সাংবিধানিক অধিকার, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি নিয়ে তারা সামান্যতম মাথা ঘামায়নি, পুশব্যাক হয়ে গেল। এবারে সোনালী সুইটিদের ঠাই হলো ওপার বাংলার জেলে। তারা যাবেন কোথায়? তারা তো জানেন না কোথায় যাবেন, কে আছে সেখানে। ঘুরতে ঘুরতে সেখানে শেষ পর্যন্ত জেলে। সেখানেও তাদের ওপরে অভিযোগটা কি, তারা অনুপ্রবেশকারী, তারা এদেশেও অনুপ্রবেশকারী, তারা ওদেশেও অনুপ্রবেশকারী। বিচারাধীন বন্দী হয়ে থাকলেন। 20 আগস্ট চাপাই নবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ সোনালী, দানিশ, সুইটি বিবি সমেত 6 জনকে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে বাংলাদেশের আইন অনুযায়ী কন্ট্রোল অফ এন্ট্রি 1952 অ্যাক্টের 4 নম্বর ধারায় গ্রেপ্তার করলো এবং অনুপ্রবেশের অভিযোগ আনা হলো। একটা অদ্ভুত ব্যাপার, এই শতাব্দীর সবচেয়ে বড় তামাশা, এক গভীর বিচিত্র বিদ্রুপ। ভারত সরকার যাদেরকে যে কাগজের ভিত্তিতে নাগরিক হিসেবে অস্বীকার করলো, তাদেরকে অন্য প্রতিবেশী রাষ্ট্র সেই কাগজের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে জেলে পুরে দিল। আপনাদের কাছে তো আধার কার্ড আছে, আপনাদের কাছে তো প্যান কার্ড আছে, আপনাদের কাছে তো ভোটার কার্ড আছে, আপনার তো ইন্ডিয়ান লোক মশাই, জেলে পুরে দিল। অন্তঃসত্ত্বা সোনালীকে এই অবস্থায় চাপাই নবাবগঞ্জ জেলা সংশোধনাগারে বন্দি থাকতে হয়। গর্ভাবস্থা, তার সন্তানের রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকি, পুরো পরিবারের উপর চরম মানবিক সংকট। হ্যাঁ, কমসে কম তারা বলেছেন সেখানে তারা খাবার পাচ্ছিলেন, যখন রাস্তায় ঘুরছিলেন তখন সেই খাবারটুকুও জোটেন। এই মানবিক সংকটের মুখে পড়ে পরিবারগুলো আদালতের দ্বারস্থ হয়। সোনালীর বাবা, সুইটি বিবির কাজিন আমির খান কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেন এবং আদালত নথিপত্র খতিয়ে দেখে প্রশাসনিক প্রক্রিয়া যাচাই শুরু করে। 26শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় আদালত স্পষ্টভাবে বলে দেয় যাদেরকে আটক করা হয়েছে এবং বাংলাদেশে পাঠানো হয়েছে সেটা অবৈধ এবং অসাংবিধানিক। এতদিন পরে এই রায় কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ভুলের বিরুদ্ধে সেই এক চক্রান্তকারীদের গালে সপাটে চড় বললে কম বলা হয়। যাকে তাকে ওধারে পাঠিয়ে দেবেন না, যাকে তাকে ওধারে পাঠানোর দায় আপনার অধিকার নেই। আদালত সরকারের সমস্ত যুক্তি সবটা শোনামাত্র খারিজ করে দিয়েছে। সরকার দাবি করেছিল সোনালীরা নাকি নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে। সামনে রুল ধরলে, সামনে পেটালে যে কেউ সেই জিনিস স্বীকার করবে। হাইকোর্ট এই স্বীকারোক্তিকে গুরুত্ব দেয়নি। আদালত জানাচ্ছে পুলিশের কাছে নেওয়া কোনো জবরদস্তি স্বীকারোক্তি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 সমতা, অনুচ্ছেদ 20/3 নিজেকে অভিযুক্ত করতে বাধ্য না করা এবং অনুচ্ছেদ 21 জীবন স্বাধীনতার অধিকার তার সুস্পষ্ট লঙ্ঘন, তাকে অস্বীকার করা। তুমি আমাকে জোর দিয়ে যা বলিয়ে নিয়েছো আমি সেটাই কোর্টে মেনে নেব, তা হতে পারে না। আমাকে এখন এখানে জোর করে মানিয়ে বলিয়ে নিয়েছো কিছু, আমি কোর্টে গিয়ে বলতেই পারি না হুজুর আমি বলিনি, আমাকে জোর করে বলানো হয়েছে। হাইকোর্ট সোনালী বিবির জন্মসাল দিয়ে সরকারি দাবির অযৌক্তিকতাও তুলে ধরেছে। সরকারি যে উকিল তিনি দাবি করেছিলেন সোনালী 1998 সালে ভারতে ঢুকেছে। সোনালীর সমস্ত নথি বলছে তার জন্মই হয়েছে 2000 সাল। এইরকম অসম্ভব মিথ্যে কথা প্রমাণ করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত আদালত কেন্দ্রকে নির্দেশ দেয় 4 সপ্তাহের মধ্যে 6 জনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টের রায়ের পরে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 30শে সেপ্টেম্বর বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও রায় দিয়েছে। সব দিক খতিয়ে দেখে আদালত স্পষ্ট জানাচ্ছে এরা বাংলাদেশি নন, ভারতীয় নাগরিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আদালত তাদের ভারতীয় আধার কার্ডের নাম্বার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বলে তাদেরকে হাইকমিশনকে বলে তাদেরকে নিয়ে যান। 5 ডিসেম্বর 2025 সোনালী খাতুনকে ফিরিয়ে আনা হলো। কেন? কারণ তিনি আন্তঃসত্ত্বা। তার পুত্রের তার পরে এখানে এসে তার পুত্র সন্তান হয়েছে, তার সন্তান সম্ভবত, সেই জন্য তাকে তড়িঘড়ি করে ফিরিয়ে আনা হলো। সে এদেশে এসে জন্মেছে, এদেশের মুখ দেখেছে, কিন্তু ওদেশে জেলে ছিল। কারা? বাকিরা, সোনালীর স্বামী দানি, সুইটি বিবি, তার 2 ছেলে, তারা ফিরলেন গত পরশু। গ্রামের মানুষ এসেছিল সুইটি, দানি, ইমাম, সাবিরদের দেখতে। হ্যাঁ, মুরারোয়ের প্রত্যন্ত গ্রামে আরো 5 জন নাগরিককে দেখতে কি ভিড়। কিন্তু যারা ফিরলেন তাদের রোজগারের সব পথ বন্ধ হয়ে গেছে, তাদের দিল্লিতে ডেরা ভাঙা পড়ে গেছে সেই কবেই। এখানে নতুন করে রোজগার কোথা থেকে কিভাবে হবে তারা জানেন না, কিভাবে জুটবে এতগুলো পেটের ভাত জানা নেই। সরকার ভুল করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তাদের রোজগার কেড়ে নিয়েছে। তাদের যে পাল্টা রোজগার দেবে, ক্ষতিপূরণ দেবে না, সেদিকে কোনো নজর নেই।
কিন্তু একটা ব্যাপারে এরা আমাদের চেয়েও ভাগ্যবান, এদের কাছে দেশের আদালতের দেওয়া একটা কাগজ আছে, যে কাগজে তা বলা হচ্ছে যে এনারা দেশের নাগরিক। না, আমার আপনার কাছে সেরকম কোনো পরিচয়পত্র নেই, ওদের আছে, কিন্তু পেটে ভাত নেই, ভাত জোগানোর জন্য রোজগার নেই। ভাবুন, ভাবুন, ভাবতে শিখুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।